স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। বিদেশ যাত্রায় হয়রানি ও বিদ্যমান নানান সমস্যা সমাধান না করা হলে রেমিটেন্স শাটডাউনের পথে হাঁটবেন প্রবাসীরা, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীদের সংগঠন আমরা সচেতন রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীদের জটিলতা নিরসনে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, কাজের নিশ্চয়তা, দালালদের দৌরাত্ম্য বন্ধ করা সহ ১৯ দফা দাবি জানান প্রবাসীরা। বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতার মূল চালিকা শক্তি প্রবাসীদের রেমিটেন্স। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে রেমিটেন্স। তবে দেশের অর্থনীতিতে অবদান রাখা রেমিটেন্সের যোগানদাতা প্রবাসীদের ভোগান্তির যেন শেষ নেই। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় রোববার প্রেস ক্লাবে প্রবাসীদের ১৯ দফা দাবি ও সরকারের কাছে প্রস্তাবনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে আমরা সচেতন রেমিটেন্স যোদ্ধা সংগঠনটি। প্রবাসীদের জন্য পাসপোর্ট সহজ করা, দালাল মুক্ত মেডিকেল সার্ভিস, স্বল্প সুদের ঋণ, বিমানবন্দরে হয়রানি বন্ধ, টিকিট মূল্য নিয়ন্ত্রণ, পেনশন সুবিধা, বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণ সহ দাবি তুলে ধরা হয়। এ সময় বিদেশে বাড়তি কর্মী পাঠানোর চেয়ে দক্ষ কর্মী পাঠানো জরুরি বলে মন্তব্য করেন বক্তারা। সেক্ষেত্রে বিদেশে যাওয়ার পূর্বে তাদের কাজের উপর প্রশিক্ষণ দিয়ে দক্ষতা নিশ্চিতের উপর জোর দেন তারা। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত কর্মী পাঠাচ্ছি, আমরা কর্মীর সংখ্যা বাড়াচ্ছি, কিন্তু সেই তুলনায় আমাদের কিন্তু রেমিটেন্স নাই। এর একটি কারণ হচ্ছে যে আমাদের দেশের থেকে যে কর্মীগুলো যাচ্ছে সেগুলো তারা সেখানে ঠিকমতো কাজ পাচ্ছে না, বেতন পাচ্ছে না। তো সে যদি আপনার কাজই না পায়, বেতন না পায়, সে আপনাকে টাকা দিবে কিভাবে, রেমিটেন্স বাড়বে কিভাবে? বক্তারা আরো বলেন, জুলাই অভ্যুত্থানের আগে চাঁদাবাজি করা সন্ত্রাসীরা এখন বিদেশে গিয়ে বাংলাদেশি প্রবাসীদের অপহরণ সহ নানান অপকর্ম করছে। এমন চলতে থাকলে সৌদি সরকার শ্রমবাজার বন্ধ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। বাংলাদেশের যে সকল সন্ত্রাসীরা জুলাইয়ের আগে চাঁদাবাজি করে বেড়াইতো, ছিনতাই করে বেড়াইতো, ওরা জুলাইয়ের পরে এখন আর তো কেউ দেশে নাই। এখন সেই সকল লোকেরা এখন সৌদি আরবে তারা অবস্থান নিয়ে সেই একই কাজগুলো করে যাচ্ছে ওখানে বসে। প্রবাসীদের এমন ভোগান্তি নিরসন এবং তাদের অধিকার সংরক্ষণে নির্বাচনের আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। অন্যথায় জুলাই অভ্যুত্থানের মতোই রেমিটেন্স শাটডাউনের পথেই প্রবাসীরা ফের হাঁটবে বলেই তারা হুঁশিয়ারি দেন। সবচেয়ে বড় ফাইট যারা আমাদের পক্ষে দিয়েছে যে সকল প্রবাসী ভাইরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। সৌদি আরবের জেদ্দায় জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো মেড ইন বাংলাদেশ এক্সপো সৌদি আরবিয়া এডিশন। কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে এ আয়োজন বাংলাদেশ সৌদির অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। জেদ্দা থেকে মোহাম্মদ ফিরোজের তথ্য চিত্রের রিপোর্ট। জেদ্দায় পর্দা উঠল মেড ইন বাংলাদেশ এক্সপো সৌদি আরবিয়া এডিশনের 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন করেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ সাকওয়াত হোসেন এবং কমার্শিয়াল কাউন্সিলর সাইয়েদা নাহিদা হাবিবা। তাদের সঙ্গে ছিলেন মেড ইন বাংলাদেশ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ লিটন আহমেদ সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। বাংলাদেশের প্রোডাক্টগুলো যেগুলো আছে, যেগুলো আমাদের গর্বের যে প্রোডাক্টগুলো আছে, আমি দেখেছি সেই প্রোডাক্টের অনেকটা নিয়ে এসছেন। তো আমার যেটা অনুরোধ তাদের কাছে করেছি যে আমাদের সৌদি আরব যে কিংডমের মাটিতে বাংলাদেশের যে গর্বের যে অংশগুলি আছে, বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে, আমরা গর্ব করি সবসময়, এই প্রোডাক্টগুলো যেন কিংডমের মাটিতে, সৌদি আরবের মাটিতে বেশি বেশি করে প্রচার পায়। ভিশন 2030 বাস্তবায়নে সৌদি আরবে এখন ট্যুরিজম ডেভেলপমেন্ট করা হচ্ছে, আবাসন ডেভেলপমেন্ট হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি আরব দুটি দেশের মধ্যে দৃঢ় বন্ধুত্ব বজায় রাখতে গেলে আমরা মনে করি আমাদের সকল ক্ষেত্রে, শুধুমাত্র প্রোডাক্ট নয়, সার্ভিসের ক্ষেত্রেও আমাদের দুই দেশের মধ্যে বন্ধন বজায় রাখা জরুরি। এক্সপোতে গার্মেন্টস ও টেক্সটাইল, খাদ্য ও হালাল পণ্য, চামড়া, ফুটওয়্যার, শিশু পণ্য, জুট, হ্যান্ডিক্রাফট ও রিয়েল এস্টেট সহ 30টিরও বেশি শীর্ষ বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ হয়েছে। হালাল উপায়ে যাতে আপনারা আপনার পরিবার নিয়ে পরবর্তী জীবনও থাকতে পারেন, আমরা সেরকম একটা হালাল কনসেপ্ট নিয়ে আমরা এই মেলাতে এসেছি। প্রদর্শনীতে সৌদি আরবের আমদানিকারক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মেড ইন বাংলাদেশ এক্সপো হচ্ছে এবং এলিয়েন স্টেট লিমিটেডের সৌজন্যে আমরা এসেছি এবং সত্যিকার অর্থে এরকম একটা সুন্দর অপরচুনিটি এবং বাংলাদেশের মানুষের সাথে, প্রবাসী মানুষদের সাথে একসাথে আড্ডাবাজি, গল্প করা এবং সাথে সাথে এখানে বিজনেস হওয়া। দেশের
সংস্কৃতি, দেশের রপ্তানিজাত পণ্য এবং দেশের রিয়েল এস্টেট সেক্টরকে প্রমোট করার জন্যই আমরা এখানে এসেছি। আপনাদের ভালোবাসার জন্য গোলসেন্স শুধু আপনাদের ভালোবাসায় বড় হচ্ছে। চলতি বছর বাংলাদেশ সৌদি কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপিত হচ্ছে। এই এক্সপো দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এমন প্রত্যাশায় অংশগ্রহণকারীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জার্মানিতে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশের 54তম বিজয় দিবস। এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন। অনমুকা বড়ুয়ার পাঠানো তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোকে স্মরণ করে এবং মহান বিজয়ের 54তম বছর উদযাপন উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। শনিবার বার্লিনের একটি হলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন। আমাদের জাতীয় জীবনে একটা পরিবর্তন আসছে, সেই গণঅভ্যুত্থানের মধ্যে যারা প্রাণ দিয়েছেন, আত্মোৎসর্গ করেছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার আফটারমাথ করা এবং যারা বেঁচে গিয়েছেন তাদের যারা বেঁচে থাকাটা সার্থক হয় সেই কামনা করছি। দূতাবাসের কনসুলার ও হেড অফ চ্যান্সেলার উপস্থাপনায় মুক্তিযুদ্ধের শহীদ ও জীবিত সকল মুক্তিযোদ্ধা এবং 2024 সালে গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জার্মানিতে বাংলাদেশিদের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন প্রবাসী সাংবাদিক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা। Simply it's a blueprint how a master level students can survive. Entrepreneur হতে চান, you need to focus, of course, যে আসলে আপনি কি করতে চান। দক্ষিণ এশিয়াতে যুদ্ধ চলছে এবং অতি শীঘ্রই একটা তৃতীয় দেশ তৈরি হবে, তার নাম বাংলাদেশ। অনুষ্ঠানে প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি নেতা ও দূতাবাসের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা অংশ নেন। দীর্ঘ 9 মাস আন্দোলন করে বহুত রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছে। যখন আমাদের দেশের সেই সূর্য সন্তানরা ডিনাই করেছে যে আমরা সবকিছু মেনে নিব না, সেখান থেকে বিজয় নিয়ে এসেছে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করা হয় অনুষ্ঠানে। বিজয় উৎসবকে ঘিরে কবিতা আবৃত্তি ও ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাও ছিল আয়োজনের বিশেষ আকর্ষণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ হেরিটেজ উইক অ্যান্ড ট্রেড ফেয়ার। যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। উদ্বোধনীতে বাংলাদেশ ও ব্রিটিশ কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ হাইকমিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের সহযোগিতায় শনিবার লন্ডনে অনুষ্ঠিত হল বাংলাদেশ হেরিটেজ উইকেন্ড অ্যান্ড ট্রেড ফেয়ার। এই আয়োজনের মূল লক্ষ্য বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ SME খাতের সঙ্গে যুক্তরাজ্যের, বিশেষ করে টাওয়ার হ্যামলেটসের ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা। একই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ জাগিয়ে তোলা। বাংলাদেশ থেকে 13 জন মহিলা উদ্যোক্তা এসেছেন এবং এখানে আমাদের 15 জন ব্রিটিশ বাংলাদেশি মহিলা উদ্যোক্তা তারা আজকে SME ফেয়ারে যুক্ত হয়েছেন এবং এখানে সম্পূর্ণই বাংলাদেশের তৈরি, মেড ইন বাংলাদেশ। এটার পাশাপাশি আমাদের এখানে একটা আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে। টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, টাওয়ার হ্যামলেটসের প্রায় 35% বাসিন্দা বাংলাদেশি, যাদের অবদান এই এলাকার গর্ব। This event to celebrate women entrepreneurs of Bangladesh heritage, to celebrate our heritage and culture in Tower Hamlets. উদ্বোধনী দিনে শিশু কিশোরদের জন্য বাংলাদেশ কোয়েস্ট কুইজ প্রতিযোগিতায় আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।
হেরিটেজ উইকেন্ডের কর্মসূচির মধ্যে রয়েছে বাণিজ্য মেলা, ঢাকা টু ব্রিকল্যান্ড শীর্ষক চিত্রকলা প্রদর্শনী, বাংলাদেশ ইন মাই আইস ফটোগ্রাফি প্রদর্শনী, লিটারেচার মিট এবং স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল অন্যতম। মেলায় বাংলাদেশ থেকে আগত 13 জন উদ্যোক্তার পাশাপাশি স্থানীয় 15 জন নারী উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেছে। নারী উদ্যোক্তারা যে হ্যান্ডিক্রাফট গুলা করেন, আমি সেগুলা নিয়ে এসেছি জাস্ট একটু শোকেসিং করার জন্য। কমপ্লিট সলিউশন ফর ওয়েডিং ফাংশন, আমরা ক্যাটারিংও করে থাকি, ওয়েডিং এর ম্যানেজমেন্টও করে থাকি। বাংলাদেশ হাই কমিশন এবং ঠার আমরা মিলিতভাবে প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে। এই ট্রেড ফেয়ার কূটনৈতিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম মত আয়োজকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীতের শুরুতেই মরুভূমির দেশ সৌদি আরবে বিনোদন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড়। ছুটির দিনগুলোতে একত্রিত হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা, আনন্দের সময় কাটান পরিচিতদের সাথে। রুস্তম খানের পাঠানো তথ্য, চিত্রের রিপোর্ট। সৌদি আরবে বসবাস করছেন প্রায় 35 লাখেরও বেশি বাংলাদেশি। প্রতিদিনের কঠোর পরিশ্রমের কারণে তাদের জীবনের বিনোদনের তেমন কোনো সুযোগ থাকে না। আবার সেই ইচ্ছের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় সৌদির বৈরী আবহাওয়া। গরম ও শীত এই দুই ঋতুর দেশ হওয়ায় বছরের বেশিরভাগ সময়ই প্রচন্ড গরম থাকে। আবার শীতকালে দেখা দেয় তীব্র শীত, যা বাইরের সময় কাটানোকে করে তোলে কঠিন। আর এই আয়োজনটা আমরা চাই সব সময় যেহেতু আমাদের মধ্যে বিরাজ করে, সবাই আমরা একসাথে হতে পারছি, একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এটাতে আমরা খুবই আনন্দিত। যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের জন্য আনন্দের এবং বিনোদনের ব্যবস্থা হবে। এতে বাচ্চারা এবং ফ্যামিলি নিয়ে যারা আছে তাদের যে উপভোগ করার জন্য একটি বিষয়বস্তু হবে। তবে শীতের শুরুতে ও শেষের দিকে যখন আবহাওয়া তুলনামূলক সহনীয় থাকে, এই সময়টাকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রবাসী সামাজিক সংগঠন নানান আয়োজন করে থাকে। আমরা ফ্যামিলি সহ আছি বা ব্যাচেলার যারা আছি একত্রিত হই, আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, পিকনিকের মতো হয় বা আড্ডা হয়। সবচেয়ে আনন্দ লাগছে আজকে অনেক সিনিয়র ভাই, অনেক জুনিয়র ভাই, অনেক বন্ধু বান্ধব এখানে সবাই আসছে, ফ্যামিলিগত ফ্যামিলি ছাড়া অনেক লোক এখানে আসছে। এই জিনিসটা আমরা প্রত্যেক উইকলি বেসিসে আমরা করি। অঞ্চল ভিত্তিক বিভিন্ন প্রবাসী সংগঠনের পাশাপাশি বিভিন্ন কোম্পানির কর্মী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা কয়েকটি পরিবার একত্রিত হয়ে পিকনিক ও নানা সামাজিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চীনের ইউনান প্রদেশের একটি চমকপ্রদ সপ্তাহব্যাপী ভ্রমণ শেষ করেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একটি প্রতিনিধি দল। ইউনানের বৈচিত্র্যময় মানুষ, প্রকৃতি ও সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অংশ নেওয়া প্রতিনিধিরা। চীন থেকে MS ইসলামের পাঠানো তথ্য, চিত্রের রিপোর্ট। ইউনান প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ এবং চায়না ডেরির যৌথ আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হলো একটি অভিজ্ঞতামূলক সাংস্কৃতিক ভ্রমণ। বহুজাতিক এই সফরের লক্ষ্য ছিল ইউনান প্রদেশের নৃতাত্ত্বিক বৈচিত্র্য, ঐতিহাসিক ঐতিহ্য এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তোলা। অংশগ্রহণকারীরা প্রথমে ঘুরে দেখেন ওয়া সম্প্রদায়ের সীমাও গ্রাম। আধুনিক উন্নয়ন ধারার সঙ্গে ঐতিহ্য রক্ষার ব্যতিক্রমী মডেলটি গ্রামীণ পুনরুজ্জীবনের এক অনন্য উদাহরণ হিসেবে উপস্থাপিত হয় তাদের সামনে। এরপর সফরটি পৌঁছে থংচং রাজস্বিক আগ্নেয়গিরি সারি ও ভূতাপীয় উদ্যানের বিস্ময়কর প্রাকৃতিক পরিবেশে। পৃথিবীর ভূপৃষ্ঠের নানা রূপান্তর সেখানে অংশগ্রহণকারীদের মুগ্ধ করে। ইউনিয়ন প্রদেশের শ্রীমলা ভিলেজটা অসম্ভব সুন্দর লেগেছে এবং এখানকার খাবার দাবার, লোকাল খাবার দাবার আমি ভালোই এনজয় করতেছি। এটা আমার লাইফের প্রথম। সো আরো বাংলাদেশি বা ওয়ার্ল্ড ওয়াইড পিপলকে ইনভাইট থাকবে যে আপনারা চায়নাতে আসুন। এখানে এসে আমি অনেক কিছু লোকাল যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা অনেক অর্জন করেছি। এখানকার মানুষের কৃষ্টি, কালচার, তাদের আচার আচরণ, খাবার দাবার, তাদের তাদের যেই সৌন্দর্য দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলো আমরা পরিদর্শন করেছি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা ইউনানের বৈচিত্র্যময় মানুষের প্রকৃতি ও সংস্কৃতির কাছ থেকে শিক্ষণীয় বিষয় অনুভব করেন। ভ্রমণকারীরা আরও উপভোগ করেন ঋতু বৈচিত্র্যের ছোঁয়ায় বদলে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য, ইউনানের শীতের শেষের অন্যতম আকর্ষণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সরকারি উদ্যোগে সোমবার দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে। রবিবার রাতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুপুর 1:30টায় হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে। এর আগে রবিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে ওসমান হাদির উন্নত চিকিৎসা ও তার উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান ইনকিলাব মঞ্চের সংগঠকরা। আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা। বাংলাদেশের 18 কোটি জনতা এখন ওসমান হাদি বলে স্লোগান দেয় যে আমরাই ওসমান হাদি। সুতরাং আপনার এই ক্ষমতা, আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক। নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আগামী রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনকে অগ্রাধিকার দিতে হবে। অনেককে অন্যায্য অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরবে বিএনপি। আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন, প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল, মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা, এক বাক্যে যা আমরা বলি। এই জিনিসটাকে প্রথমেই বোধহয় আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে এনশিওর করার। বহু ধরনের মানুষকে যার যেটা প্রাপ্য নয় অন্যায্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এটা একটা হ্যাবিটের মতন হয়ে গিয়েছে। কাজে এই পরিস্থিতির বা এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। অর্থাৎ দুর্নীতির এক কথা যদি বলি আমরা সাধারণ স্বাভাবিক কথা, দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল গোটা দেশ। 54 বছরেও বুদ্ধিজীবী হত্যার বিচার না পাওয়ার আক্ষেপ নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধার মিছিলে ছিল শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়। আগতরা বলছেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ উদ্বুদ্ধ করেছে 24-এর গণঅভ্যুত্থানের। ভোরের ললাটে রক্তিম সূর্য, এ যেন রক্তের দামে কেনা লাল সবুজের পতাকা। বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়েও 14 ডিসেম্বর হায়নার দল হত্যা করে জাতির সূর্য সন্তানদের। তাদের স্মরণে আজও অর্ধনমিত জাতীয় পতাকা। তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে? হাতে ফুল আর মনে প্রগাঢ় শ্রদ্ধা জানাতে আসা সবাই সাধারণ মানুষ। তারা জানেন 1971 সালের এই দিনে যারা জীবন দিয়েছিলেন তারা আত্মার আপন জন, যাদের বিনিময়ে পেলাম এই দেশটাকে। এ যেন নতুন প্রজন্মের হাতে পুরনো প্রজন্মের চোখের জল, শোক থেকে শক্তির রূপান্তর। আজ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে এসেছি। মহান বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবীদের আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। বিজয়ের 54 বছর পর এসেও মুক্তিযোদ্ধাদের আক্ষেপ, হয়তো জীবনের বাকি আর কটা দিন। এই সময়ে কি মিলবে বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের দেখা? স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম এদেশের মানুষের জন্য, এদেশের শ্রমিকের জন্য, এদেশের সাধারণ মানুষের জন্য, এই দেশের কৃষকের জন্য। আক্ষেপ আছে, এই আক্ষেপ যতদিন আমি জীবিত থাকব ততদিন থাকবে। শুধু তাই নয়, বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকার পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য তাদের গল্পগুলো পাঠ্যপুস্তকেও চান অনেকেই। আমাদের নতুন প্রজন্ম এই বুদ্ধিজীবীদের সম্পর্কে ডিটেলস জানুক, ইতিহাসটা জানুক। আমরা এই দিবসটা স্মরণ করি, আমরা এখানে আসি, তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। বারবার এই জাতি কঠিন সময়গুলোতে ঐক্যবদ্ধ হয়েছে। সামনের দিনগুলোতেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের। একটা কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করছি। ঘরে এবং বাইরে বহুমুখী ষড়যন্ত্র, শত্রুতা আছে। আমরা একত্রিত থাকাটা এখন আমাদের অস্তিত্বের স্বার্থে প্রয়োজন। এই পতাকা, এই স্মৃতিস্তম্ভ, এই উপস্থিতি আজও জানান দেয় বুদ্ধিজীবীরা আজও বেঁচে আছেন আমাদের স্মৃতিতে, শ্রদ্ধায় অথবা দায়বদ্ধতায়। লাল সবুজের বিজয় আর লাল সবুজের মুক্তি, শোক মানে শুধু শোক নয়, ঘুরে দাঁড়ানোর শক্তি। ঠিক যেমন করে বাঙালি জাতি ঘুরে দাঁড়িয়েছিল 52, 69, 71, 90 কিংবা 2024-এ, বাঙালি জাতির এই বীরত্ব গাথাগুলো ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে, এমনটাই আশা করছেন আগতরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজনৈতিক নেতা, প্রার্থী ও জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানানো হয় রাজনৈতিক নেতারা এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এছাড়া গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও নির্বাচন পিছানোর কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।